ক্লাসিক স্টোরি কর্নারে আপনাদের স্বাগত জানাই। ভিন্ন ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য আমার সাথে থাকুন। আমার আজকের নিবেদন কালজয়ী বাংলা ছোট গল্প অভাগীর স্বর্গ। লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কণ্ঠে আমি তন্ময় বন্দ্যোপাধ্যায়। শুরু করছি আজকের গল্প অভাগীর স্বর্গ। ঠাকুরদাস মুখুজ্জের বর্ষীয়সী স্ত্রী 7 দিনের জ্বরে মারা গেলেন। বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় ধানের কারবারে অতিশয় সঙ্গতিপন্ন। তার 4 ছেলে 3 মেয়ে, ছেলেমেয়েদের ছেলেপুলে হয়েছে। জামাইরা, প্রতিবেশীর দল, চাকর বাকর, সে যেন একটা উৎসব বেঁধে গেল। সমস্ত গ্রামের লোক ধুমধামের এই শবযাত্রা ভিড় করে দেখতে এলো। মেয়েরা কাঁদতে কাঁদতে মায়ের 2 পায়ে গাঢ় করে আলতা এবং মাথায় ঘন করে সিন্দুর লেপে দিল। বধূরা ললাট চন্দনে চর্চিত করে বহুমূল্য বস্ত্রে শাশুড়ির দেহ আচ্ছাদিত করে দিয়ে আঁচল দিয়ে তার শেষ পদধূলি মুছিয়ে নিল। পুষ্পে, পত্রে, গন্ধে, মাল্যে, কলরবে মনে হলো না এ কোনো শোকের ব্যাপার। এ যেন বড় বাড়ির গৃহিণী 50 বছর পরে আরো একবার নতুন করে তার স্বামী গৃহে যাত্রা করছেন। বৃদ্ধ মুখোপাধ্যায় শান্ত মুখে তার চিরদিনের সঙ্গিনীকে শেষ বিদায় দিয়ে অলক্ষ্যে 2 ফোঁটা চোখের জল মুছে শোকার্ত কন্যা ও বধূগণকে সান্ত্বনা দিতে লাগলেন। প্রবল হরিধ্বনিতে প্রভাত আকাশ আলোড়িত করে সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলল। আর একটি প্রাণী একটু দূরে থেকে এই দলের সঙ্গী হলো, সে কাঙালির মা। সে তার কুটির প্রাঙ্গণের গোটা কয়েক বেগুন তুলে এই পথে হাটে চলেছিল। এই দৃশ্য দেখে আর যেন সে নড়তে পারল না। রইল তার হাটে যাওয়া, রইল তার আঁচলে বেগুন বাঁধা। সে চোখের জল মুছতে মুছতে সকলের পিছনে শ্মশানে এসে উপস্থিত হলো। গ্রামের একান্তে গরুর নদীর তীরে শ্মশান। সেখানে আগেই কাঠের ভার, চন্দনের টুকরো, ঘি, মধু, ধূপ, ধুনা প্রভৃতি উপকরণ সঞ্চিত হয়েছিল। কাঙালির মা ছোট জাত, দুলের মেয়ে বলে কাছে যেতে সাহস পেল না। তফাতে একটা উঁচু ঢিপির মধ্যে দাঁড়িয়ে সমস্ত অন্ত্যেষ্টিক্রিয়া প্রথম থেকে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহে চোখ মেলে দেখতে লাগলো। প্রশস্ত ও পর্যাপ্ত চিতার উপরে যখন সব স্থাপিত করা হলো, তখন তার রাঙা পা দুখানি দেখে তার যেন 2 চোখ জুড়িয়ে গেল। ইচ্ছে হলো ছুটতে গিয়ে 1 বিন্দু আলতা মুছিয়ে নিয়ে সে নিজে মাথায় দেয়। বহু কণ্ঠের হরিধ্বনির সাথে পুত্র হস্তের মন্ত্রপুত অগ্নি যখন সংযোজিত হলো, তখন তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। মনে মনে সে বারংবার বলতে লাগলো, ভাগ্যিমানী মা, তুমি স্বর্গে যাচ্ছ, আমাকেও আশীর্বাদ করে যাও। আমিও যেন এমনি কাঙালির হাতের আগুনটুকু পাই। ছেলের হাতের আগুন, সে তো সোজা কথা নয়। স্বামী, পুত্র, কন্যা, নাতি নাতনি, দাস দাসী, পরিজন, সমস্ত সংসার উজ্জ্বল করে এই যে স্বর্গারোহণ দেখে কাঙালির মায়ের বুক
ফুলে ফুলে উঠতে লাগলো। এ সৌভাগ্যের সে যেন আর ইয়ত্তা করতে পারল না। সদ্য প্রজ্বলিত চিতার অজস্র ধোঁয়া নীল রঙের ছায়া ফেলে ঘুরে ঘুরে আকাশে উঠছিল। কাঙালির মা এরই মধ্যে ছোট্ট একখানি রথের চেহারা যেন স্পষ্ট দেখতে পেল। গায়ে তার কত না ছবি আঁকা, চূড়ায় তার কত না লতা পাতা জড়ানো। ভিতরে ভিতরে কে যেন বসে আছে। মুখ তার চেনা যায় না, কিন্তু সিঁথিতে তার সিন্দুরের রেখা, পদতল দুটি আলতায় রাঙানো। ঊর্ধ্ব দৃষ্টে চেয়ে কাঙালির মায়ের দুই চোখে অশ্রুর ধারা বইছিল। ঠিক এই রকম সময় একটি বছর 14-15 ছেলে তার আঁচলে টান দিয়ে বলল, হেথায় তুই দাঁড়িয়ে আছিস মা, ভাত রাঁধবি নে? মা চমকে ফিরে চেয়ে বলল, হ্যাঁ রাঁধবো ক্ষণ রে। হঠাৎ উপরে আঙুল দেখিয়ে সে অত্যন্ত ব্যগ্র স্বরে বলল, দেখ দেখ বাবা, বামুন মা ওই রথে চড়ে স্বর্গে যাচ্ছে। ছেলে বিস্ময়ে মুখ তুলে বলল, কই? তারপর ক্ষণকাল নিরীক্ষণ করে শেষে বলল, তুই খেপেছিস, ও তো ধোঁয়া। রাগ করে বলল, বেলা দুপুর বাজে, আমার খিদে পায় না বুঝি? এবং সঙ্গে সঙ্গে মায়ের চোখে জল লক্ষ্য করে সে বলল, বামুনদের গিন্নি মরেছে, তুই কেন কেঁদে মরিস মা? কাঙালির মার এতক্ষণে হুঁশ হলো। পরের জন্য শ্মশানে দাঁড়িয়ে এইভাবে অশ্রুপাত করায় সে মনে মনে একটু লজ্জাও পেল। এমনকি ছেলের অকল্যাণের আশঙ্কায় মুহূর্তে চোখ মুছে ফেলে একটুখানি হাসবার চেষ্টা করে বলল, এ কাঁদবো কিসের জন্য রে? চোখে ধোঁ লেগেছে বই তো নয়। হ্যাঁ, ধোঁ লেগেছে বই তো না, তুই কাঁদতেছিলি। মা আর প্রতিবাদ করল না। ছেলের হাত ধরে ঘাটে নেমে নিজেও স্নান করলো, কাঙালিকেও স্নান করিয়ে ঘরে ফিরল। শ্মশান সৎকারের শেষটুকু দেখা আর তার ভাগ্যে ঘটল না। সন্তানের নামকরণকালে পিতামাতার মূঢ়তায় বিধাতা পুরুষ অন্তরিক্ষে থেকে অধিকাংশ সময়ে শুধু হাস্য করেই ক্ষান্ত হন না, তীব্র প্রতিবাদও করেন। তাই তাদের সমস্ত জীবনটা তাদের নিজের নামগুলোকেই যেন আমরণ ভেঙচিয়ে চলতে থাকে। কাঙালির মার জীবনের ইতিহাস ছোট, কিন্তু সেই ছোট্ট কাঙাল জীবনটুকু বিধাতার ওই পরিহাসের দায় থেকে অব্যাহতি লাভ করেছিল। তাকে জন্ম দিয়ে মা মরেছিল, বাপ রাগ করে নাম দিল অভাগী। মা নাই, বাপ নদীতে মাছ ধরে বেড়ায়, তার না আছে দিন না আছে রাত। তবু যে কি করে ক্ষুদ্র অভাগী একদিন কাঙালির মা হতে বেঁচে রইল, সে এক বিস্ময়ের বস্তু। যার সাথে বিয়ে হলো তার নাম রসিক বাঘ। বাঘের অন্য বাঘিনী ছিল, তাকে নিয়ে সে গ্রামান্তরে উঠে গেল। আর অভাগী তার অভাগ্য ও শিশুপুত্র কাঙালিকে নিয়ে গ্রামেই পড়ে রইল। তার সেই কাঙালি আজ বড় হয়ে 15 পা দিয়েছে, সবেমাত্র বেতের কাজ শিখতে আরম্ভ করেছে। অভাগীর আশা হয়েছে আরো বছরখানেক তার অভাগ্যের সাথে যুঝতে পারলে দুঃখ ঘুচবে। এই দুঃখ যে কি, যিনি দিয়েছেন তিনি ছাড়া আর কেউই জানে না।
কাঙালি পুকুর থেকে আঁচিয়ে এসে দেখলো তার পাতের ভুক্তাবশেষ মা একটা মাটির পাত্রে ঢেকে রাখছে। আশ্চর্য হয়ে সে জিজ্ঞাসা করলো, তুই খেলি নে মা? বেলা গড়িয়ে গেছে বাবা, এখন আর খিদে নেই। ছেলে বিশ্বাস করলো না, বলল, না খিদে নেই বই কি, কই দেখি তোর হাঁড়ি। এই ছলনায় বহুদিন কাঙালির মা কাঙালিকে ফাঁকি দিয়ে এসেছে। আজ সে হাঁড়ি দেখে তবে ছাড়লো। তাতে আরেকজনের মতো ভাত ছিল। তখন সে প্রসন্ন মুখে মায়ের কোলে গিয়ে বসল। এই বয়সের ছেলে সচরাচর এরূপ করে না, কিন্তু শিশুকাল থেকে বহুকাল যাবৎ কাঙালি রুগ্ন ছিল বলে মায়ের কোল ছেড়ে বাইরের সঙ্গী সাথীদের সাথে মিশবার সুযোগ পায় নাই। এখানে বসেই তাকে খেলাধুলোর স্বাদ মেটাতে হয়েছে। এক হাতে গলা জড়িয়ে মুখের ওপর মুখ রেখেই কাঙালি চমকে বলল, মা তোর গা যে গরম, কেন তুই অমন রোদে দাঁড়িয়ে মরা পোড়ানো দেখতে গেলি? কেন আবার তুই নিয়ে এলি? মরা পোড়ানো কি তুই? মা শশব্যস্তে ছেলের মুখে হাত চাপা দিয়ে বলল, ছি ছি বাবা, মরা পোড়ানো বলতে নেই, পাপ হয়। সতী লক্ষ্মী মা ঠাকুরুন রথে করে স্বর্গে গেলেন, মরা পোড়ানো কি বলতে হয় বাবা? ছেলে সন্দেহ করে বলল, তোর এক কথা মা, রথে চড়ে কেউ না কেউ আবার স্বর্গে যায়। মা বলল, আমি যে চোখে দেখনু কাঙালি, বামুন মা রথের উপরে বসে, তেনার রাঙা পা দুখানি যে সবাই চোখ মেলে দেখলে রে। সবাই দেখলে? হ্যাঁ সবাই দেখলে। কাঙালি মায়ের বুকে ঠেস দিয়ে বসে ভাবতে লাগলো। মাকে বিশ্বাস করাই তার অভ্যেস। বিশ্বাস করতেই সে শিশুকাল থেকে শিক্ষা লাভ করেছে। সেই মা যখন বলছে সবাই চোখ মেলে এত বড় ব্যাপার দেখেছে, তখন অবিশ্বাস করবার আর কিছু নেই। খানিক পরে আস্তে আস্তে সে বলল, তাহলে তুইও তো মা স্বর্গে যাবি? এই তো বিন্দির মা সেদিন রাখালের পিসিকে বলছিল, কাঙালির মার মতো সতীলক্ষ্মী আর দুলে পাড়ায় কেউ নেই। কাঙালির মা চুপ করে থাকলো। কাঙালি তেমনি ধীরে ধীরে বলতে লাগলো, বাবা যখন তোরে ছেড়ে দিল, তখন তোরে কত লোকে তো নিকে করতে সাধাসাধি করলে, কিন্তু তুই বললি না, বললি কাঙালি বাঁচলে আমার দুঃখ ঘুচবে, আবার নিকে করতে যাব কিসের জন্য? হ্যাঁ মা, তুই নিকে করলে আমি কোথায় থাকতুম? আমি হয়তো না খেতে পেয়ে এতদিনে কবে মরে যেতুম। মা ছেলেকে দুই হাতে বুকে চেপে ধরল। বস্তুত সেদিন তাকে এ পরামর্শ কম লোকে দেয় নাই, এবং যখন সে কিছুতেই রাজি হলো না, তখন উৎপাত উপদ্রব তার প্রতি সামান্য হয়নি। সে কথা স্মরণ করে অভাগীর চোখ দিয়ে আজও জল পড়ে। ছেলে হাত দিয়ে মুছিয়ে দিয়ে বলল, ক্যাঁতাটা পেতে দেব মা, শুবি? মা চুপ করে থাকলো। কাঙালি মাদুর পেতে দিল, কাঁথা পাতলো, মাচার উপর থেকে বালিশটা পেড়ে দিয়ে হাত ধরে তাকে বিছানায় টেনে নিয়ে যেতে যেতে সে বলল, শুবি চল মা, শুবি চল। মা বলল, কাঙালি আজ তোর আর কাজে গিয়ে কাজ নেই বাবা। কাজ কামাই করবার প্রস্তাব কাঙালির খুব ভালো লাগলো, কিন্তু বলল,
জলপানির পয়সা দুটো তো তাহলে দেবে না মা? না দিগ্গে বাবা, আয় আয় বাবা, তোকে আজ আমি রূপকথা বলি। আর প্রলুব্ধ করতে হলো না। কাঙালি তৎক্ষণাৎ মায়ের বুক ঘেঁষে শুয়ে পড়ে বলল, বল না তাহলে সেই রাজপুত্তুর, কোটালপুত্তুর আর সেই পক্ষীরাজ ঘোড়া। অভাগী রাজপুত্র, কোটালপুত্র আর পক্ষীরাজ ঘোড়ার কথা দিয়ে গল্প আরম্ভ করল। এ সবই তার পরের কাছে কত দিনের শোনা এবং কত দিনের বলা উপকথা। কিন্তু মুহূর্ত কয়েক পরে কোথায় গেল তার রাজপুত্র আর কোথায় গেল তার কোটালপুত্র? সে এমন উপকথা শুরু করলো যা পরের কাছে তার শেখা নয়। সে উপকথা তার নিজের সৃষ্টি। জ্বর তার যত বাড়তে লাগলো, উষ্ণ রক্তস্রোত যত দ্রুত বেগে মস্তিষ্কে বইতে লাগলো, ততই সে যেন নতুন নতুন উপকথার ইন্দ্রজাল রচনা করে চলতে লাগলো। তার বিরাম নেই, বিচ্ছেদ নেই। কাঙালির শীর্ণ দেহ বারবার রোমাঞ্চিত হতে লাগলো। ভয়ে বিস্ময়ে পুলকে সে সজোরে মায়ের গলা জড়িয়ে তার বুকের মধ্যে যেন মিশে যেতে চাইল। বাইরের বেলা শেষ হলো, সূর্য অস্ত গেল। সন্ধ্যের ম্লান ছায়া গাঢ়তর হয়ে চরাচর ব্যাপ্ত করল। কিন্তু ঘরের মধ্যে আজ আর দীপ জ্বলল না। গৃহস্থের শেষ কর্তব্য সমাধা করতে কেউ উঠল না। নিবিড় অন্ধকার কেবল রুগ্ন মায়ের অবাধ গুঞ্জন নিস্তব্ধ পুত্রের কর্ণে সুধা বর্ষণ করে চলতে লাগলো। সেই শ্মশান যাত্রার কাহিনী, সেই রথ, সেই রাঙা পা দুটি, সেই তার স্বর্গে যাওয়া। কেমন করে শোকার্ত স্বামী শেষ পদধূলি দিয়ে কেঁদে বিদায় দিলেন, কি করে হরিধ্বনি দিয়ে ছেলেরা তাদের মাকে বয়ে নিয়ে গেল শ্মশানে। তারপরে সন্তানের হাতের আগুন, সে আগুন তো আগুন নয় কাঙালি, সেই তো হরি। তার আকাশ জোড়া ধোঁয়া তো শুধু ধোঁয়া নয় বাবা, সে তো স্বর্গের রথ। কাঙালি চরণ বাবা আমার। কেন মা? তোর হাতের আগুন যদি পায় বাবা বামুন মার মতো, আমিও তাহলে স্বর্গে যেতে পাবো। কাঙালি অস্ফুটে শুধু বলল, যা, বলতে নেই। মা সে কথা বোধ করি শুনতেও পেল না। তপ্ত নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, ছোট জাত বলে তখন কিন্তু কেউ ঘেন্না করতে পারবে না। দুঃখী বলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ইস, ছেলের হাতের আগুন। রথকে যে আসতেই হবে কাঙালি, রথকে যে আসতেই হবে। ছেলে মায়ের মুখের উপর মুখ রেখে ভগ্ন কণ্ঠে বলল, বলিস নে মা, বলিস নে, আমার বড্ড ভয় করে মা। মা বলল, আর দেখ কাঙালি, তোর বাবাকে একবার ধরে আনবি। অমনি যেন পায়ের ধুলো মাথায় দিয়ে আমাকে সেও বিদায় দেয়। অমনি পায়ে আলতা, মাথায় সিঁদুর দিয়ে। কিন্তু কে বা দেবে আমাকে? তুই দিবি না রে কাঙালি। তুই আমার ছেলে, তুই আমার মেয়ে, তুই আমার সব।
বলতে বলতে সে ছেলেকে একেবারে বুকে চেপে ধরল। অভাগীর জীবন নাট্যের শেষ অঙ্ক পরিসমাপ্ত হতে চলল। বিস্তৃতি বেশি নয়, সামান্যই। বোধ করি 30টা বছর আজও পার হয়েছে কি হয়নি। শেষও হলো তেমনি সামান্যভাবে। গ্রামে কবিরাজ ছিল না, ভিন্ন গ্রামে তার বাস। কাঙালি গিয়ে কাঁদা কাটা করলো, হাতে পায়ে পড়লো, শেষে ঘটি বাঁধা দিয়ে তাকে 1 টাকা প্রণামী দিল। তিনি এলেন না, গোটা চারেক বড়ি দিলেন। তার কত কি আয়োজন! খল, মধু, আদার সত্ত্ব, তুলসী পাতার রস। কাঙালির মা ছেলের প্রতি রাগ করে বলল, কেন কেন তুই আমাকে না বলে ঘটি বাঁধা দিতে গেলি বাবা? হাত পেতে সে বড়ি কয়টি গ্রহণ করে মাথায় ঠেকিয়ে উনুনে ফেলে দিয়ে বলল, ভালো হয়তো এতেই হব। বাগদি দুলের ঘরে কেউ কখনো ওষুধ খেয়ে বাঁচে না রে। দিন 2-3 এমনি গেল। প্রতিবেশীরা খবর পেয়ে দেখতে এলো। যে যা মুষ্টিযোগ জানতো, হরিণের সিংঘষা জল, গেঁটে কড়ি পুড়িয়ে মধুতে মেরে চাটিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি অব্যর্থ ওষুধের সন্ধান দিয়ে যে যার কাজে চলে গেল। ছেলে মানুষ কাঙালি ব্যতিব্যস্ত হয়ে উঠতেই মা তাকে কাছে টেনে নিয়ে বলল, কবরেজের বড়িতে কিছু হলো না বাবা, আর ওদের ওষুধে কাজ হবে? আমি আমি এমনি ভালো হব, দেখবি। কাঙালি কেঁদে বলল, তুই তুই বড়ি তো খেলি নে মা, উনুনে ফেলে দিলি, এমনি কি কেউ সারে? আমি এমনি সেরে যাব, দেখিস। তার চেয়ে তুই দুটো ভাতে ভাত ফুটিয়ে করে খা দেখি, আমি চেয়ে দেখি। কাঙালি এই প্রথম অপটু হস্তে ভাত রাঁধতে প্রবৃত্ত হলো। না পারলো ফ্যান ঝাড়তে, না পারলো ভালো করে ভাত বাড়তে। উনুন তার জ্বলে না, ভেতরে জল পড়ে ধোঁয়া হয়, ভাত ঢালতে চারদিকে ছড়িয়ে পড়ে। মায়ের চোখ ছলছল করে আসে। নিজে একবার উঠবার চেষ্টা করলো, কিন্তু মাথা সোজা করতে পারলো না, শয্যায় লুটিয়ে পড়ল। খাওয়া হয়ে গেলে ছেলেকে কাছে নিয়ে কি করে কি করতে হয় বিধিমতে উপদেশ দিতে গিয়ে তার ক্ষীণ কণ্ঠ থেমে গেল। চোখ দিয়ে কেবল অবিরল ধারে জল পড়তে লাগলো। গ্রামের ঈশ্বর নাপিত নাকি নারী দেখতে জানতো। পরদিন সকালে সে হাত দেখে তারই সামনে মুখ গম্ভীর করলো, দীর্ঘ নিঃশ্বাস ফেললো এবং শেষে মাথা নেড়ে উঠে গেল। কাঙালির মা এর অর্থ বুঝল, কিন্তু তার ভয়ই হলো না। সকলে চলে গেলে সে ছেলেকে বলল, এইবার একবার তাকে ডাকতে পারিস বাবা? কাকে মা? ওই যে রে, ওই গায়ে যে উঠে গেছে। কাঙালি বুঝে বলল, বাবাকে? অভাগী চুপ করে রইল। কাঙালি বলল, সে আসবে কেন মা? অভাগীর নিজেরই যথেষ্ট সন্দেহ ছিল, তবুও আস্তে আস্তে সে বলল, গিয়ে একবার বলবি মা শুধু একটু তোমার পায়ের ধুলো চায়। সে তখনই যেতে উদ্যত হলে সে তার হাতটা ধরে ফেলে বলল,
একটু একটু কাঁদা কাটা করিস বাবা, বলিস বলিস তুই মা যাচ্ছে। একটু থেমে বলল, আর আর ফেরার পথে অমনি ওই নাপতে বৌদির কাছ থেকে একটু একটু আলতা চেয়ে আনিস কাঙালি। আমার আমার নাম করলেই সে দেবে, আমাকে আমাকে সে বড় ভালোবাসে। ভালো তাকে অনেকেই বাসত। এদিকে জ্বর হওয়া অবধি মায়ের মুখে সে এই কয়টা জিনিসের কথা এতবার এত রকম করে শুনেছে যে সে সেখান থেকেই কাঁদতে কাঁদতে যাত্রা করল। পরদিন রসিক দুলে সময় মতো যখন এসে উপস্থিত হলো, তখন অভাগীর আর বড় জ্ঞান নেই। মুখের ওপরে মরণের ছায়া পড়েছে, চোখের দৃষ্টি এই সংসারের কাজ সেরে কোথায় কোন অজানা দেশে চলে গেছে। কাঙালি কেঁদে বলল, মা গো মা, বাবা এসেছে, পায়ের ধুলো নেবে যে। মা হয়তো বুঝলো, হয়তো বুঝলো না, হয়তো বা তার গভীর সঞ্চিত বাসনা সংস্কারের মতোই তার আচ্ছন্ন চেতনায় ঘা দিল। এই মৃত্যু পথযাত্রী তার অবশ বাহুখানি শয্যার বাইরে বাড়িয়ে দিয়ে হাত পাতল। রসিক হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল। পৃথিবীতে তারও পায়ের ধুলোর প্রয়োজন আছে, এও কেউ নাকি চাইতে পারে, তা তার কল্পনার অতীত। বিন্দির পিসি দাঁড়িয়েছিল, সে বলল, দাও বাবা, দাও একটু পায়ের ধুলো। রসিক এগিয়ে এলো। জীবনে যে স্ত্রীকে সে কোনোদিন ভালোবাসা দেয়নি, অসন বসন দেয়নি, কোনো খোঁজ খবর করেনি, মরণকালে তাকে সে শুধু একটু পায়ের ধুলো দিতে গিয়ে কেঁদে ফেলল। রাখালের মা বলল, এমন সতীলক্ষ্মী বামুন কায়েতের ঘরে না জন্মে আমাদের দুলের ঘরে জন্মালো কেন? এইবার ওর একটু গতি করে দাও বাবা। কাঙালির হাতের আগুনের লোভে ও যেন নিজের প্রাণটাই দিলে। অভাগীর অভাগ্যের দেবতা অগোচরে বসে কি ভাবলেন জানি না, কিন্তু ছেলে মানুষ কাঙালির বুকে গিয়ে এ কথা যেন তীরের মতো বিঁধল। সেদিন দিনের বেলা কাটলো, প্রথম রাত্রিটাও কাটলো, কিন্তু প্রভাতের জন্য কাঙালির মা আর অপেক্ষা করতে পারল না। কি জানি এত ছোট জাতের জন্যেও স্বর্গে রথের ব্যবস্থা আছে কি না, কিংবা অন্ধকারে পায়ে হেঁটেই তাদের রওনা হতে হয়। কিন্তু এটা বোঝা গেল, রাত্রি শেষ না হতেই এই দুনিয়া সে ত্যাগ করে গেছে। কুটির প্রাঙ্গণে একটা বেলগাছ আছে, একটা কুড়ুল চেয়ে এনে রসিক তাতে ঘা দিয়েছে কি দেয় নাই, জমিদারের দারোয়ান কোথা হতে ছুটে এসে তার গালে সশব্দে একটা চড় বসিয়ে দিল। কুড়ুল কেড়ে নিয়ে বলল, এ কি তোর বাপের গাছ আছে যে কাটতে লেগেছিস? রসিক গালে হাত বুলোতে লাগলো। কাঙালি কাঁদো কাঁদো হয়ে বলল, বাহ, এ যে আমার মায়ের হাতের পোতা গাছ দারোয়ানজি, বাবাকে খামোখা তুমি মারলে কেন? হিন্দুস্থানি দারোয়ান তাকেও একটা অশ্রাব্য গালি দিয়ে মারতে গেল, কিন্তু সে নাকি তার জননীর মৃতদেহ স্পর্শ করে বসেছিল,
তাই অশৌচের ভয়ে তার গায়ে হাত দিল না। হাঁকা হাঁকিতে একটা ভিড় জমে উঠল। কেউই অস্বীকার করলো না যে বিনা অনুমতিতে রসিকের গাছ কাটতে যাওয়া ভালো হয়নি। তারাই আবার দারোয়ানজির হাতে পায়ে পড়তে লাগলো। তিনি অনুগ্রহ করে যেন একটা হুকুম দেন, কারণ অসুখের সময় যে কেউ দেখতে এসেছে কাঙালির মা তারই হাত ধরে তার শেষ অভিলাষ ব্যক্ত করেছে। কিন্তু দারোয়ান ভুলবার পাত্র নয়। সে হাত মুখ নেড়ে জানালো এ সকল চালাকি তার কাছে খাটবে না। জমিদার স্থানীয় লোক নয়, গ্রামে তার একটি কাছারি আছে, গোমস্তা অধর রায় তার কর্তা। লোকগুলো যখন হিন্দুস্থানিটার কাছে ব্যর্থ অনুনয় করতে লাগলো, কাঙালি ঊর্ধ্বশ্বাসে দৌড়ে একেবারে কাছারি বাড়িতে এসে উপস্থিত হলো। সে লোকের মুখে শুনেছিল পিয়াদারা ঘুষ নেয়। তার নিশ্চয়ই বিশ্বাস হলো অত বড় অসঙ্গত অত্যাচারের কথা যদি কর্তার গোচর করতে পারে তো এর প্রতিবিধান না হয়ে পারে না। হায়রে অনভিজ্ঞ বাংলাদেশের জমিদার ও তার কর্মচারীকে সে চিনত না। সদ্য মাতৃহীন বালক শোকে উত্তেজনায় উদ্ভ্রান্ত হয়ে একেবারে উপরে উঠে এসেছিল। অধর রায় সেই মাত্র সন্ধানিক ও যৎসামান্য জলযোগের শেষে বাইরে এসেছিলেন। বিস্মিত ও ক্রুদ্ধ হয়ে বললেন, কে রে, এটা কে? আমি কাঙালি। দারোয়ানজি আমার বাবাকে মেরেছে। বেশ করেছে, এই হারামজাদা খাজনা দেয়নি বুঝি? কাঙালি বলল, না না বাবু মশাই, বাবা গাছ কাটতে ছিল, আমার মা মরেছে। বলতে বলতে সে কান্না আর চাপতে পারল না। সকালবেলায় এই কান্নাকাটিতে অধর অত্যন্ত বিরক্ত হলেন। ছোড়াটা আবার মরা ছুঁড়ে এসেছে কি জানি, এখানকার কিছু ছুঁয়ে ফেললো নাকি। ধমক দিয়ে বললেন, এই মা মরেছে তো, যা যা নিচে নেবে দাঁড়া, নিচে নেবে দাঁড়া। ওরে কে আছিস রে, এই এখানে একটু গোবর জল ছড়িয়ে দে। এই কি জাতের ছেলে তুই, কি জাতের ছেলে? হ্যাঁ। কাঙালি সভয়ে প্রাঙ্গণে নেমে দাঁড়িয়ে বলল, আমরা দুলে। অধর বললেন, দুলে? এই দুলের মরার কাজ কি হবে শুনি? হ্যাঁ। কাঙালি বলল, মা যে আমাকে আগুন দিতে বলে গেছে। তুমি জিজ্ঞেস করো না বাবু মশাই, মা যে সবাইকে বলে গেছে, সকলে শুনেছে যে। মায়ের কথা বলতে গিয়ে তার অনুক্ষণের সমস্ত অনুরোধ উপরোধ মুহূর্তে স্মরণ হয়ে কণ্ঠ যেন তার কান্নায় ফেটে পড়তে চাইল। অধর বললেন, মাকে পড়াবি তো গাছের দাম 5টা টাকা আনগে, বলে পারবি? কাঙালি জানতো তা অসম্ভব। তার উত্তরীয় কিনবার মূল্য স্বরূপ তার ভাত খাবার পিতলের কাঁসাটি বিন্দির পিষিয়ে 1টি টাকায় বাধা দিতে গেছে, সে নিজের চোখে দেখে এসেছে। সে ঘাড় নাড়ল, বলল, না বাবু মশাই। অধর মুখখানা অত্যন্ত বিকৃত করে বলল, না বাবু মশাই না তো ওই মাকে নিয়ে নদীর চড়ায় পুঁতে ফেলগে যা। কার বাবার গাছে তোর বাপ কুড়ুল ঠেকাতে যায়? পাজি হতভাগা নচ্ছার। কাঙালি বলল, সে যে আমাদের উঠোনের গাছ বাবু মশাই, সে যে আমার মায়ের হাতে পোতা গাছ। হাতে পোতা গাছ মানে? এ বেটাকে গলা ধাক্কা দিয়ে বার করে দে তো। হ্যাঁ, আর এই বেটা খাজনা বাকি পড়েছে কিনা দেখ। থাকে তো জাল টাল কিছু একটা কেড়ে এনে যেন রেখে দেয়, হারামজাদা পালাতে পারে। মুখুজ্জে বাড়িতে শ্রাদ্ধের দিন, মাঝে কেবলমাত্র একটা দিন বাকি।
সমারোহের আয়োজন গৃহিণীর উপযুক্ত করেই হচ্ছে। বৃদ্ধ ঠাকুরদাস নিজে তত্ত্বাবধান করে ফিরতেছিলেন। কাঙালি এসে তার সামনে দাঁড়িয়ে বলল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমার মা মরে গেছে। তুই কে? কি চাস তুই? আমি কাঙালি। মা বলে গেছে তেনাকে আগুন দিতে। তা আগুন দিতে বলে গেছে, দিগে না। কাছারির ব্যাপারটা ইতিমধ্যে মুখে মুখে প্রচারিত হয়ে পড়েছিল। একজন বলল, এই ও বোধহয় একটা গাছ চায়। এই বলে সে ঘটনাটা প্রকাশ করে সমস্ত কিছু বলল। মুখুজ্জে বিস্মিত ও বিরক্ত হয়ে বললেন, এই শোনো আবদার, আমারই কত কাঠের দরকার, কাল বাদে পরশু কাজ। এই যা যা যা, এখানে কিছু হবে না, এখানে কিছু হবে না। এই বলে তিনি অন্যত্রে প্রস্থান করলেন। ভট্টাচার্য মশাই অদূরে বসে ফর্দ করছিলেন। তিনি বললেন, তোদের যেতে কে কবে আবার মরা পোড়ায় রে? যা যা, এই মুখে একটু নুড়ো জেলে দিয়ে ওই নদীর চড়ায় মাটি দিয়ে দিকে যা যা। মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলে ব্যস্ত সমস্ত ভাবে এই পথে কোথায় যাচ্ছিলেন। তিনি কান খাড়া করে একটু শুনে বললেন, দেখছেন দেখছেন ভট্টাচার্য মশাই, এই সব বেটারাই এখন বামুন কায়েত হতে চায়। দেখুন। বলেই কাজের ঝোঁকে তিনি আর কোথায় চলে গেলেন। কাঙালি আর প্রার্থনা করল না। এই ঘন্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে সে যেন একেবারে বুড়ো হয়ে গেছিল। নিঃশব্দে ধীরে ধীরে তার মরা মায়ের কাছে গিয়ে সে উপস্থিত হলো। নদীর চরে গর্ত খুঁড়ে অভাগীকে শোয়ানো হলো। রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আঁটি জ্বালিয়ে দিয়ে তারই হাত ধরে মায়ের মুখে স্পর্শ করিয়ে ফেলে দিল। তারপর সকলে মিলে মাটি চাপা দিয়ে কাঙালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করে দিল। সবাই সকল কাজে ব্যস্ত। শুধু শুধু সেই পোড়া খড়ের আঁটি থেকে যে সামান্য ধোঁয়াটুকু ঘুরে ঘুরে আকাশে উঠছিল, তারই প্রতি পলকহীন চক্ষু পেতে কাঙালি ঊর্ধ্ব দৃষ্টে স্তব্ধ হয়ে চেয়ে রইল। একটা রথের যদি দেখা পাওয়া যায়।